আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমরা আলোচনা করব সিলেট মহানগরী প্রায় প্রতি বৎসর বন্যা দ্বারা আক্রান্ত হয়, জলাবদ্ধ হয়ে পড়ে। বিভিন্ন এলাকার মানুষের বাড়িঘর পানিতে ডুবে যায়। এই সিলেট মহানগরীর ভেতরে প্রায় 42টি ওয়ার্ড রয়েছে। আমাদের যে সিলেট অঞ্চল মূলত আসামেরই একটা অংশ, অথবা আসাম সিলেটেরই একটা অংশ। ভারতের মেঘালয় রাজ্যের পাশাপাশি আমরা, এবং মেঘকুঞ্জ আমাদের খুব পাশে। মেঘালয়ের চেরাপুঞ্জি এবং মৌশিরাম দুটা এলাকা পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হয়। ওইসব এলাকায় অতিবৃষ্টি মানি সিলেটে বন্যা, কারণ এটা উজানে পড়েছে, আমরা সিলেট পড়েছি বাটিতে। আসাম তো সিলেটের অংশ, এখানে বৃষ্টি আসবেই, এবং এটা হাজার বছরের ইতিহাস। এখানে বৃষ্টি তো নতুন কিছু হচ্ছে না, পৃথিবীর আদি থেকে বৃষ্টি হচ্ছে। কিন্তু অতীতে যেভাবে বৃষ্টির ঢোল নেমে আসতো, এখন তা থেকে ডাবল গতিতে এই জল নেমে আসে। এর কারণ উজানে যে জঙ্গলগুলো ছিল ভারতের, ওই জঙ্গলগুলো উজাড় হয়ে গিয়েছে। পাহাড়ে বৃষ্টি নামলে পাহাড় থেকে বৃষ্টির পানি একটা গতিতে নেমে আসে, জঙ্গলে মধ্যে ওই পানি আটকে যায় অনেক সময়, এবং তা ধীরে ধীরে নিচের দিকে আসে। কিন্তু জঙ্গল উজাড় হয়ে গেলে ওই পানিগুলো দ্রুত একসাথে নেমে আসে। এখন যতটুকু গতিতে পানি আসে উজান থেকে, অতটুকু গতিতে পানি যাওয়ার মতো যদি পথ না থাকে বাটির দিকে, তাহলে এখানে জল থেমে যায়। এই থেমে যাওয়ার নামই বন্যা, এই থেমে যাওয়ার নামই জলাবদ্ধতা। আমরা দেখেন 2022 খ্রিস্টাব্দের কথা যদি বলি, 2022 খ্রিস্টাব্দে সিলেট মহানগরীতে উপশহর এবং এদিকে বিভিন্ন এলাকা, তেলিয়াওর, তালতলা, এসব এলাকা ডুবে গিয়েছিল। কেন? কারণ তখন মেঘাপুঞ্জিতে যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টি ছিল প্রায় 1033 মিলিমিটার বৃষ্টি হয়েছিল মৌশিরামে, আর চেরাপুঞ্জিতে প্রায় 972 মিলিমিটার হয়েছিল। 17 জুন এই বৃষ্টি হয় আসামে, আর 18 জুন সুনামগঞ্জ এবং সিলেট বৃষ্টির পানিতে ওই ডলে ডুবে যায়। এটা অনেকেরই স্মরণ আছে হয়তো। তেমনিভাবে 2024-এ দেখা গেছে একই জুন মাসের 17 তারিখে মৌশিরামে 780 মিলিমিটার বেগে বৃষ্টি হয়েছে, এবং চেরাপুঞ্জিতে 480 মিলিমিটার গতিতে। পরের দিন সিলেট সুনামগঞ্জ ডুবে গিয়েছে। চিন্তা করুন, আগেও কিন্তু এই পরিমাণ বৃষ্টি হয়েছে মেঘাপুঞ্জিতে, মৌশিরামে এবং চেরাপুঞ্জিতে, কিন্তু আগে এভাবে মানুষের বাড়িঘর জলে ডুবে যায়নি। এর কারণ ছিল, আর প্রথমত আমি বলেছি যে ভারত থেকে যে পথ দিয়ে পানি নেমে আসে পাহাড় থেকে, এখানে অসংখ্য জঙ্গল ছিল। এরপরে রাস্তাগুলো, যে নদীগুলো ছিল, অসংখ্য খালবিল ছিল, যে বেগে পানি আসতো ওই বেগে পানিগুলো নিয়ন্ত্রণ হয়ে যেত,
খাল বিল এগুলোর মধ্যে। কিন্তু এখন এটা হয় না। এখন ঢল খুব দ্রুত নেমে আসে, পানিতে স্রোত থাকে, ওই স্রোতগুলো নেমে আসে দ্রুত নিষ্কাশন হতে পারে না বলে পানি থেমে থাকে, এখানে জলাবদ্ধতা তৈরি হয়। সুরমা নদী, কুশিয়ারা, এরপরে মনু, খোয়াই, এই নদীগুলো যদি আমরা খনন করতে পারতাম, ড্রেজিং করতে পারতাম, তাহলে এই বন্যার সমস্যা হতো না, পানি চলে যেত, খুব দ্রুত নিষ্কাশন হয়ে যেত। এবং যখন নদীতে পানি ভরে যায় তখন শহরের খাল বিল থেকে, ড্রেনগুলো থেকে পানি গিয়ে আর নামতে পারে না, এজন্য এখানে পানি জমে যায় এবং এটাই হয় এখানের জলাবদ্ধতার মূল কারণ। আমরা কি করেছি দেখেন, আমরা আমাদের কপালের মধ্যে কুড়াল মেরেছি। আমরা নদীর পাড় দখল করে ঘরবাড়ি তৈরি করেছি, কলকারখানা তৈরি করেছি, দোকান তৈরি করেছি। সুরমা নদীর দুই পাশে গিয়ে দেখেন, মনু নদীর দুই পাশে গিয়ে দেখেন, খোয়াইয়ের দুই পাশে গিয়ে দেখেন, এগুলো সব দখল হয়ে আছে কলকারখানা, দোকানপাট, বাড়িঘর এগুলোর মাধ্যমে। এরপরে আমরা আবর্জনা ফেলি, ড্রেনে আবর্জনা ফেলি, নদীতে আবর্জনা ফেলি, পলিথিন ফেলে দেই, এজন্য এগুলা ভরাট হয়ে গেছে। যে 2022 খ্রিস্টাব্দে সরকার সুরমা নদী খননের জন্য একটা উদ্যোগ নিয়েছিল, কিন্তু যে ড্রেজিং মেশিন যে পরিমাণ শক্তিশালী এখানে রয়েছে সিলেটে, সেই ড্রেজিং মেশিন দিয়ে পলিথিন এবং বর্জ্যগুলো উঠানোর মতো শক্তি ছিল না বলে সেই ড্রেজিং বা খনন কাজ করা সম্ভব হয়নি। পরবর্তীতে এটা যদি সরকার আরও পাওয়ারফুল একটা মেশিন আনতে পারতো তাহলে হয়তো ড্রেজিং সম্ভব হতো। আর এই সুরমা নদী খনন করতে পারলেই এখানে আপনি বন্যা অনেকটা কমে যাবে। এরপরে মনে করেন সুরমা নদীতে আপনি হেমন্তকালে দেখবেন পায়ে হেঁটে পার হওয়া যায়, এটা অত্যন্ত দুঃখজনক। সুরমার মতো একটা নদী, সেটা যদি আমরা বর্ষাকালে পায়ে হেঁটে পার হতে পারি, তাহলে আপনি পানি নিষ্কাশন কিভাবে হবে বর্ষাকালে? আমার বয়স 55 হয়ে গেছে, বিগত 50 বছরের সিলেট আমার চোখের সামনে। আমি এই শহরে বড় হয়েছি, সিলেটে কত খাল বিল পুকুর আমি দেখেছি। এই যে তালতলা, যেখানে বাংলাদেশ ব্যাংক, যে জায়গার উপর বাংলাদেশ ব্যাংক দাঁড়িয়ে আছে, এই জায়গার উপর বিশাল বড় দিঘি ছিল, বিশাল বড় দিঘি। আমি ওই দিঘিতে সাঁতার কেটেছি। এই দিঘিতে অনেক মানুষ গাড়ি পরিষ্কার করত এবং অনেক, যে এটাকে ভরাট করে একটা বিশাল বড় বিল্ডিং করা হয়েছে এবং সেই বিল্ডিংয়ের উপরই এই বাংলাদেশ ব্যাংক। আমরা যেখানে কুদরতুল্লাহ মার্কেট বা সিটি কর্পোরেশনের অফিস, তার পিছনে একটা দিঘি ছিল। ওই দিঘি বর্তমানে যে লাল দিঘির পার রয়েছে, এরপরে ওই মাঝনপট্টি রয়েছে, এদিকে গিয়ে পিছন দিকে গিয়ে একবারে পাইলট স্কুল পর্যন্ত এই দিঘি ছিল প্রশস্ত। কিন্তু বর্তমানে এই দিঘি নেই। সিটি কর্পোরেশনের নিজস্ব উদ্যোগে এই দিঘিকে ভরাট করে সিটি মার্কেট করা হয়েছে। ওই লাল দিঘি ছিল, এটার নাম লাল দিঘিতে আমি নিজে বড়শি দিয়ে মাছ ধরেছি, নৌকা চড়েছি, কিন্তু আজকে এই দিঘি নেই। আমার দেখা এই বিশাল লাল দিঘির কথা এখনো মনে হয়। তেলিরাওর হচ্ছে গিয়ে আমরা যেটাকে তালতলা বলি, কাজির বাজার বলি, কাজির বাজার মাদ্রাসা, এগুলা নিয়ে একবারে জিতুমিয়ার পয়েন্ট পর্যন্ত এই এলাকাকে তেলিরাওর বলা হয়। কিন্তু কই, এখানে তো কোনো হাওর এখন নেই। আমরা ছোটবেলা যদিও এভাবে হাওর দেখিনি, কিন্তু অনেক ডুবা দেখেছি এই এলাকায়। এখন যেখানে কাজির বাজার মাদ্রাসা বা ওই পার্ক ভিউ ক্লিনিক
অবকাশ, কাজীর বাজারের একটা অংশ। কাজীর বাজার এত বড় ছিল না, অনেকগুলা ডুবাকে দখল করে এগুলাকে বড় করা হয়েছে। আজকে এগুলা নেই, যার কারণে দেখা যায় প্রতি বৎসরই তালতলা এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, অনেক মানুষ আক্রান্ত হয়। কিন্তু এটা অতীতে এভাবে হতো না, কারণ ওই ডুবাগুলো জলকে ধারণ করে ফেলতো। আজকে যেখানে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সেটার নাম হচ্ছে কাজল হাওর। কাজল হাওর নেই, হাওর নেই এখন। এখন হাওর কি? এখানে গেলে রিস্কার জামের কারণে সামনে অগ্রসরই হওয়া যায় না। আমি ছোটোবেলাতে হাওর দেখিনি, কিন্তু বিশাল হাওর দেখিনি, কিন্তু কিছু কিছু ছোটো ছোটো হাওর দেখেছি, জঙ্গল দেখেছি। দেখেন এখানে যে বাগবাড়ি এলাকার পাশ দিয়ে যে খাল গিয়েছে, এই খাল অনেকটা নদীর মতো ছিল, এদিকে নৌকা যেত, স্পিডবোট যেতে পারত, কিন্তু আজকে এগুলা মানুষ দখল করে ফেলেছে। বাগবাড়ি থেকে এখানে পাশেই সাগরদিঘির পার ছিল। সাগরদিঘির পার ওই সাগর দিঘি কোথায়? এখন তো সাগরদিঘি নেই। সাগরদিঘির এখানে কিছু মৎস্য অফিসের মাছের ফনা করার জন্য কিছু দিঘি আছে, ছোট ছোট এখনো আছে, যদি এগুলা তাকে বেচে আর 50 বছর আলহামদুলিল্লাহ, কিন্তু দিঘি নেই, সাগর দিঘি নেই এখন। বাগবাড়ি এলাকা ছিল ডুবা, এখানে ছিল খসাইখানা পয়েন্ট, আশপাশে সারাই ডুবা ছিল, কিন্তু এগুলো নেই এখন, ভরাট হয়ে গেছে। স্বামীবাবাদ যে এলাকা গড়ে উঠেছে, এটা পুরাটাই হাওর ছিল, একবার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পর্যন্ত। কিন্তু আজকে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে শুরু করে ওই দিক থেকে পুরা হাওরকে ভরাট করে এগুলা গড়ে উঠেছে, যার কারণে পানি ধারণ করার মতো জায়গা এখন আর নেই। সাগরদিঘির পারেন, এরপরে এদিকে হাউজিং এস্টেট এলাকা ছিল, অনেকগুলো ক্ষেত ছিল, খাল ছিল, ডোবা ছিল। আমরা ছোটোবেলা দরগা মাদ্রাসায় পড়তাম এবং এখানে ফুটবল খেলতে যেতাম, মাছ মারতে বড়শি দিয়ে যেতাম এই হাউজিং এস্টেটে, কিন্তু এখন আর নেই। মজুমদারে মসজিদের সামনে একবারে রাস্তা ক্রস, মসজিদের রাস্তা ক্রস করেই ঘাট ছিল, মজুমদারির দিকে, মানে একটা দিঘি, যেটা এয়ারপোর্ট রোড থেকে শুরু করে বিমান অফিস পর্যন্ত এত বড় দিঘি ছিল, কিন্তু এখন আর নেই। আমরা এই দিঘিতে অনেক সাঁতার কেটেছি। শাহিদগার মাঠের মধ্যখানে একটা বড় দিঘি ছিল, এই দিঘি ভরাট করে ছোট একটি পুকুর করে দেওয়া হয়েছে, তারপরেও মন্দের ভালো খারাপ না। এরপর দেখেন লাকরতলা চা বাগান থেকে একটা সরা কুমারপাড়া নাইয়েরফুল হয়ে সুবহানীঘাট হয়ে সুরমা নদীতে গিয়েছিল, বিশাল বড় সরা। এদিকে আমরা অনেক সময় হেঁটে সুরমা নদী পর্যন্ত হেমন্তকালে যেতে পারতাম, সরায় সরায় আমরা ছোটরা এগুলা খেলতাম। আবার একটা সরা এসেছিল এখানে শাহিদগাঁ টিবি গেট থেকে নেমে এসে এই সরা হয়ে সুরমা নদীতে গিয়েছিল, কিন্তু এগুলো এখন নেই, এগুলো ড্রেন হয়ে গেছে। এখন আমরা এইসব সরায় বড়শি দিয়ে মাছ মেরেছি, কিন্তু এগুলো এখন আর পাবেন না খুঁজে, সরাগুলো হারিয়ে গিয়েছে এবং ছোটো হয়ে গেছে। কোনো কোনো জায়গায়, কোনো কোনো জায়গায় মানুষ দখল করে ফেলেছে। বালুচর ফুকাস জোনাকি এলাকা, এসব জমিন ছিল অনেকগুলা, বালুচর নামই তো বালুচর, বালুর চর ছিল, কিন্তু এখন এখানে শহর হয়ে গিয়েছে, যার কারণে বালুচরের মতো একটা উঁচু জায়গায় প্রতি বছর জলাবদ্ধতা তৈরি হয়। আমি নিজে বালুচরের বহুত জায়গায় বড়শি দিয়ে মাছ মেরেছি, কিন্তু এখানে এখন বড় বড় বিল্ডিং হয়েছে।
আমরা যদি খাসদবির বাদামুরা ওই এলাকায় লাক্কারতলা চা বাগানে পাশাপাশি এখানে অনেকগুলা মাঠ ছিল। এই মাঠগুলায় বর্ষাকালে পানি হয়ে যেত, এবারে সাঁতার করার মতো পানি হতো। আমরা ছোটরা আমাদের বাসার পিছন দিয়ে গিয়ে এখানে সাঁতার কাটতাম, মাছ মারতাম এবং খেলাধুলা করতাম। কিন্তু এখন এগুলা নেই। এই যে দারুসালাম মাদ্রাসা যেখানে, এটা একটা বিশাল মাঠ ছিল। এই মাঠে অনেক পানি জমা হতো। আমরা কলা গাছ কেটে এই বুড়া বানিয়ে আমরা এখানে খেলাধুলা করতাম। কিন্তু এখন আর এগুলাই তো বাড়িঘর হয়ে গেছে, অনেকগুলা বাড়িঘর হয়ে গেছে। পীর মহল্লা, জালালাবাদ, এরপরে শামীমাবাদ, এগুলা সবই জলের ভূমি দখল করে মানুষ বাড়িঘর তৈরি করেছে, কিন্তু ভালো পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়নি। উপশহর, এটা তো ডুবরি হাওর ছিল। উপশহর সুরমার নদীর পারে বিশাল বড় একটা হাওর ছিল, ডুবরি হাওর। সেই ডুবরি হাওরকে দখল করে আমাদের চোখের সামনে আমাদের সময়ে উপশহর, নামই তো উপশহর, মূল শহর নয়, এটা উপশহর। এই ডুবরি হাওর দখল করে উপশহর তৈরি করা হয়েছে। জেল রোডে আবু তুরাব মসজিদের সামনে একটা পুকুর ছিল, এরপরে জেইলারের বাসার সামনে একটা বড় পুকুর ছিল। এগুলো এখন প্রায় অনেকটাই নেই। চারাদিঘির পার, চারাদিঘি, নামই তো চারাদিঘি, এলাকার নামই চারাদিঘির পার। দিঘির পারে যে মহল্লা গড়ে উঠেছিল সেটাই চারাদিঘির পার, কিন্তু এখন আর চারাদিঘি নেই। এখানে আমাদের সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেবের সময়ে পুরা দিঘিকে বরাট করে একটা মসজিদ করা হয়েছে, বাকি মার্কেট টার্কেট করে এগুলাকে কাজে লাগানো হয়েছে। কিন্তু দিঘিটা থাকা উচিত ছিল প্রাকৃতিক প্রয়োজনে, জীবনের প্রয়োজনে, বা মহল্লার পানিগুলো যাতে জমা হতে পারে, এজন্য এই দিঘিটা রাখা যেত। কিন্তু না, এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। নবাব রোড, গাছিটোলা, এগুলো আমরা দেখেছি ক্ষেত ছিল, অনেকগুলা ডুবা ছিল, এখন তো শহর হয়ে গিয়েছে। এই যে অপরিকল্পিত নগরায়ন, ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় কিংবা শাহজালাল বিশ্ববিদ্যালয়, দুটোই তো হাওরের মধ্যে। বিশাল বিশ্ববিদ্যালয় বরাট করে হাওর করা হয়েছে। এগুলো যে পানি ধারণ করত বৃষ্টির সময়, বা ওই যে মেঘকুঞ্জে যে বৃষ্টি হতো, ওই বৃষ্টির যে ঢোল আসতো, এই ঢোলগুলা এই ডুবাগুলো, এই পুকুরগুলো, এই খালগুলো, এই নালাগুলো ধারণ করত, যার ফলে বৃষ্টির পানি মানুষের বাড়িতে এসে উঠত না। কিন্তু এখন পানি এসে বাড়িতে উঠে যায়। কেন উঠে যায়? এই ডুবাগুলো নেই। আমরা ডুবাগুলোকে দখল করেছি, আমরা জলের ভূমি করেছি দখল, ফলে জল রাগাম্বিত হয়ে আমাদের বাড়িতে এসে আক্রমণ করে। এখনো সময় রয়েছে, অনেকগুলো জায়গা, অনেকগুলো বাড়িঘর হয়নি, জায়গায় খালি রয়েছে। দেখেন ওই যে নতুন ব্রিজ, সিলেটের নতুন ব্রিজ যেটাকে বলা হয়, সুবানীঘাটের যে এই সাইডটা, ওইখানে এক সময় নদীর পাড়ে বিশাল জায়গা খালি ছিল, যেখানে নদীতে পানি বৃদ্ধি পেলে ওইগুলা এখানে ধারণ করতো। কিন্তু এখানে ওখানে বিশাল বিশাল মার্কেট, গার্ডেন টাওয়ার, কি কি হয়েছে। ওইসব কারণে আমরা প্রতি বছর জলাবদ্ধতায় আক্রান্ত হই এবং বন্যা আমাদেরকে প্রতি বছর ক্ষতিগ্রস্ত করে। আমাদের উচিত এখনো পরিকল্পিতভাবে ওই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এবং নদীকে খনন করা, নদীর পানি কিভাবে সমুদ্রে যাবে সেটা চিন্তা করা, নতুবা আগামী সিলেট আরও জলের নিচে তলিয়ে যাবে এবং মানুষের বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে। প্রতি বছর কোটি কোটি টাকা লস্ট হবে এই শুধু বন্যার কারণে, জলাবদ্ধতার কারণে।
তাই আসুন আমরা সচেতন হই, সিলেট মহানগরীকে রক্ষা করি। আসসালামু আলাইকুম।